ইরানের সঙ্গে রোববার একটি চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই চুক্তি হলেই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এমন তথ্যই জানিয়েছেন, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে রোববার চুক্তি হবে না, তবে দ্রুতই এই চুক্তি হতে পারে। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্র আর ইরানের চুক্তির অংশ হবে না ইসরায়েল। বাকিটা জানাচ্ছেন সৃষ্টি ঘটক। শান্তি চুক্তি নিয়ে কোনোভাবেই একই সুরে কথা বলছে না যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মাঝে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, ৩ মাস ধরে চলমান সংঘাতের অবসান টেনে রবিবার শান্তি চুক্তি করবে তেহরান ও ওয়াশিংটন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, রবিবারই চুক্তির জন্য ইরানের সঙ্গে সময় নির্ধারণ করা হয়েছে। আর চুক্তি হলেই সবার জন্য খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। এছাড়া এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিশুদ্ধকৃত ইউরেনিয়ামের মজুত পাবে বলেও দাবি করেন ট্রাম্প। কিন্তু ইরান বলছে রবিবার না, তবে আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে শান্তি চুক্তি। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, রবিবার কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিনের মধ্যেই এটি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না সব বিষয়ে পূর্ণাঙ্গ চুক্তি হচ্ছে, ততক্ষণ নিশ্চিতভাবে বলা যাবে না কোনো সমঝোতা হয়েছে। এর মধ্যে থামেনি ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত। শনিবারও হরমুজ প্রণালীর ওমান উপকূলে ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে, তবে এটির ক্রুরা সুস্থ আছে বলে জানা গেছে। এছাড়া হামলার প্রভাবে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরই মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তি না মানার ইঙ্গিত দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ এ চুক্তির অংশ হবে না। চুক্তি হলেও লেবাননে তার সেনাবাহিনী হামলা থামাবে না বলে জানান তিনি। তবে এই শান্তি চুক্তিতে ইরানের অন্যতম শর্তই হলো লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ চলছে বলেও জানা গেছে। সৃষ্টি ঘটক, একাত্তর। ওদিকে ইরানের বিভিন্ন আদালতের 139 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দীকে ক্ষমা করলেন মোজতবা খামেনি। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানিয়েছেন, এই প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত 139 জনকে ক্ষমা করা হলো। এসব ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত অপরাধের ইতিহাসও ছিল না। কারাগারে তাদের সংশোধনমূলক আচরণ, অনুশোচনা প্রকাশ, সাথে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশগ্রহণের ভিত্তিতে তারা ক্ষমার যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ইরানের সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে দেশের সর্বোচ্চ নেতা দণ্ড মওকুফ বা হ্রাস করার ক্ষমতা রয়েছে। ইরানের প্রধান তেল অবকাঠামো কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। প্রথমে হুমকির সুরে সিদ্ধান্তটা জানালেও পরে নিজেই সরে আসেন। খার্গ দখলের আকাঙ্ক্ষা মার্কিন প্রেসিডেন্টের নতুন নয়। এর আগেও কয়েকবার গুরুত্বপূর্ণ এই দ্বীপ দখলে নিতে চেয়েছিলেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি মার্কিন বাহিনী দ্রুত দখলে নিতে পারলেও তা সেনাদের মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। এমনকি যুদ্ধ দীর্ঘায়িত হবার শঙ্কাও রয়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ইরানের উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে খার্গ দ্বীপের অবস্থান। হরমুজ থেকে প্রায় ৩০০ মাইল উত্তর পশ্চিমে থাকা এই দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। যুদ্ধ শুরুর আগে দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০% হতো এই দ্বীপ থেকে। দ্বীপটি ঘিরে তাই আগ্রহের কমতি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বারবার দখলের হুমকি দিয়েছেন, আবার পিছু হটেছেন। সবশেষ গত বৃহস্পতিবার দিয়েছেন হুমকি, আবার সরেও এসেছেন সিদ্ধান্ত থেকে। পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও খার্গ দখল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। সামরিক বিশ্লেষকদের মতে এই দ্বীপ দখল করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ, তবে তা মার্কিন সেনাদের বড় বিপদে ফেলতে পারে। একই সাথে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে খার্গ দ্বীপের চারপাশের গভীর সমুদ্র বড় তেলবাহী ট্যাঙ্কারের জন্য উপযোগী। ফলে দ্বীপটি দখলে নিতে পারলে ইরানের জ্বালানি বাণিজ্যে বড় ধরনের আঘাত হানা সম্ভব। তবে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাই খার্গ দখল মানেই ইরানের অর্থনীতি ধসে পড়বে, এমনটাও নিশ্চিত করে বলা যায় না। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস বলছে, খার্গ দ্বীপ দখল মানেই যুদ্ধের সমাপ্তি নয়, বরং সংঘাত আরও দীর্ঘায়িত করাও হতে পারে।
তাদের আশঙ্কা, সেখানে অবস্থান নেওয়া মার্কিন সেনারা তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখেও পড়তে পারেন। তাই খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা সামরিকভাবে সম্ভব হলেও এর রাজনৈতিক ও কৌশলগত মূল্য কি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। খার্ক দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অন্যতম আলোচিত বিষয়। বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতার পাশাপাশি এর দীর্ঘমেয়াদী পরিণতিও গভীরভাবে বিবেচনায় রাখতে হবে ওয়াশিংটনকে। আরাফাত ইসলাম, ৭১। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়া এবং তা খতিয়ে দেখতে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন না করার প্রতিবাদে এই বিক্ষোভ করে তারা। শনিবার তেল আবিবের হাবিমা চত্বরে এই বিক্ষোভ করা হয়। এ সময় বক্তারা জানান, নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন এবং তারা বলেন, প্রধান বিচারপতি নিয়োগ দেয়া বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন হওয়া উচিত ছিল। অথচ নেতানিয়াহু যে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সেখানে নিজেদের ৩ জন আর বিরোধী দলের ৩ জন প্রতিনিধি রাখার কথা বলেছেন। বিরোধীরা যদি এতে অংশ না নেয় তাহলে নিজেদের দলের সদস্যরাই তদন্ত করবে, যা এক ধরনের প্রহসন। নিজেদের অপরাধের তদন্ত কতটা সঠিকভাবে হবে সে প্রশ্নও রাখেন বক্তারা। এজন্য সঠিক তদন্ত করে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা। অভিবাসন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ইতালির রাজধানী রোম। শনিবার কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর অভিবাসন বিরোধী আন্দোলনের বিরুদ্ধে রাজপথে নামে হাজারো বামপন্থী সমর্থক। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিবাসী এবং বিদেশি বংশোদ্ভূত মানুষদের দেশ থেকে বহিষ্কারের চেষ্টা চালানো হচ্ছে। তারা এমন মানুষকে বিতাড়িত করতে চায় যারা বহু বছর ধরে সমাজেরই অংশ। এ সময় বিক্ষোভকারীরা রোমের ঐতিহাসিক কলোসিয়ামের কাছে জড়ো হয়ে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয়। ওদিকে পাল্টা সমাবেশ করেছে কট্টর ডানপন্থী সংগঠনগুলো। তাদের দাবি, অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ ও নতুন আইন প্রণয়ন করতে হবে। ইউরোপ জুড়ে অভিবাসন ইস্যুতে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডে এক ছুরিকাঘাতের ঘটনার পর অভিবাসী বিরোধী সহিংসতার ঘটনাও এই বিক্ষোভে সামনে এসেছে। বিলাসবহুল একটি রিসোর্ট প্রকল্পকে কেন্দ্র করে উত্তপ্ত এখন আলবেনিয়া। স্থানীয়দের অভিযোগ, এই প্রকল্পের জন্য অন্যায়ভাবে জমি দখল করা হয়েছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই বিষয়টি নিয়ে আদালতে মামলা চললেও প্রকল্পের কাজ থামছে না বলে অভিযোগ স্থানীয়দের। বিস্তারিত জানাচ্ছেন অরিসুল ইসলাম। গেল কিছুদিন ধরে উত্তপ্ত ইউরোপের দেশ আলবেনিয়া। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্টের প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার মানুষ। এরই মধ্যে প্রকল্পটি বাতিলের দাবিতে রাজধানী তিরানায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ, কিন্তু আসেনি কোনো সমাধান। জ্যারেড কুশনারের প্রকল্পটি তৈরি হচ্ছে আলবেনিয়ার উপকূলীয় এলাকা জভারনিকে। জমির মালিকদের অভিযোগ, ২০২৪ সালের পর তাদের জমি অবৈধভাবে বিক্রি করে দেয় এক ব্যক্তি। প্রমাণস্বরূপ জমির দলিল ও কর পরিশোধের নথি দেখালেও সুরাহা মেলেনি বলে অভিযোগ তাদের। এ নিয়ে আদালতে গেছেন স্থানীয় বাসিন্দারা। আদালতের মাধ্যমে প্রকল্পের কাজ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত মালিক কে সেটিও এখনো আদালতের বিচারাধীন। ছোটবেলায় আমি এই সমুদ্রে নেমেছি, এখন বৃদ্ধ বয়সে এসে শুনতে হচ্ছে আমি এখানে ঢুকতে পারবো না। এটা মেনে নেওয়া কঠিন। যখন শুনলাম সমুদ্রে যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছে, তখন 15 দিন ঘুমাতে পারিনি। সমুদ্র সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। এদিকে প্রকল্পটিকে সম্পূর্ণ বৈধ দাবি করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামাও। এছাড়া জ্যারেড কুশনারের বিরুদ্ধে সরাসরি কোনো অনিয়মের প্রমাণ পায়নি বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী দল। এ বিষয়ে জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স বলছে, তাদের লক্ষ্য আলবেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা ও কর্মসংস্থান সৃষ্টি করা। তবে জমির মালিকানা নিয়ে আইনি জটিলতা আর পরিবেশগত উদ্বেগের মধ্যে প্রকল্পটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিতর্কিত এই প্রকল্পে সমুদ্র তীরবর্তী এলাকা, একটি দ্বীপ ও সংরক্ষিত জলাভূমি অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে নিয়মিত দেখা মেলে ফ্লেমিঙ্গো, সামুদ্রিক কচ্ছপ এবং বিরল জাতের সিলের। প্রকল্পটি নির্মিত হলে সেখানকার জীববৈচিত্র্য হুমকিতে পড়ার পাশাপাশি কয়েকশো হেক্টর সমুদ্র সৈকত ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের। তাই প্রকল্পটি যে কোনো মূল্যে বাতিল চান তারা। অরিসুল ইসলাম,
71। ভারতের সেনা প্রধানের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে কর্মরত আছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্বসূরি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী 30 জুন অবসরে যাবার পর একই দিন দায়িত্ব নেবেন ধীরাজ। তিনি 2028 সালের 31 আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরাজ শেঠ 1986 সালের ডিসেম্বরের সাঁজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। হাঙ্গেরির আইন প্রণেতাদের বেতন ও বিভিন্ন ভাতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া হয়েছে এই সমস্ত পদক্ষেপ। উদ্যোগটিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ারের সংস্কার কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়েছে। 199 সদস্যের জাতীয় পরিষদে উপস্থিত 189 আইন প্রণেতাই এই বিলের পক্ষে ভোট দেন। ক্ষমতাসীন তিসজা পার্টি উত্থাপিত বিল অনুযায়ী আগামী জুলাই থেকে সংসদ সদস্যদের মাসিক মূল বেতন 40% কমে করপূর্ব প্রায় 3,690 ইউরোয় নেমে আসবে। এএফপির তথ্য মতে, বেতন কমানোর এই সিদ্ধান্ত শুধু সংসদ সদস্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং বিভিন্ন সংসদীয় কমিটির সদস্যদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। পাশাপাশি মুঠোফোন বিলের খরচ বন্ধ করা হবে এবং অফিসের ভাড়া, আবাসন ও কর্মী নিয়োগ সংক্রান্ত ভাতাও কমানো হবে। দ্য বুদাপেস্ট টাইমস জানিয়েছে, ব্যয় সংকোচনের বৃহত্তর পরিকল্পনা অংশ হিসেবে পার্লামেন্টারি দলগুলোর জন্য বরাদ্দ, সহায়তা এবং বাজেটও কমানোর প্রস্তাব রয়েছে। সুইজারল্যান্ডে জনসংখ্যা একটি নির্দিষ্ট সীমায় বেঁধে রাখতে গণভোট হতে যাচ্ছে আজ। এদিন দেশের জনসংখ্যা 1 কোটিতে সীমিত রাখার প্রস্তাবে ভোট দেবেন দেশটির জনগণ। প্রস্তাবটিতে সমর্থন দিচ্ছে ডানপন্থী দল সুইস পিপলস পার্টি। তারা বলছে, এই পদক্ষেপের ফলে আবাসন, সরকারি চাকরি এবং পরিবেশের ওপর থেকে চাপ কমবে। তবে এটিকে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্যোগ হিসেবে দেখছে অন্যান্য রাজনৈতিক দল। ব্যবসায়ী নেতা ও শ্রমিক ইউনিয়নগুলো তাদের মতে, প্রস্তাবটি পাশ হলে হাসপাতাল ও হোটেলগুলোয় ব্যাপক কর্মী সংকট দেখা দেবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের অবনতি হবে। 2002 সাল থেকে সুইজারল্যান্ডে জনসংখ্যা দ্রুত বাড়ছে। ওই সময় দেশটির জনসংখ্যা ছিল 73 লাখ। বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 91 লাখে। আইপিওর মাধ্যমে রেকর্ড $75 বিলিয়ন সংগ্রহ করে রীতিমতো ইতিহাস গড়ল এলন মাস্কের স্পেস এক্স। এর মাধ্যমে পেছনে ফেলল বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদির আরামকোকে। 2019 সালে যাদের সংগ্রহ ছিল $25 বিলিয়ন। প্রাথমিক শেয়ারে মূলধন সংগ্রহে শীর্ষ 10 প্রতিষ্ঠানের বিষয়ে জানাচ্ছেন নুজহাত রাহনুমা। শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে ইতিহাস গড়ল বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। প্রাথমিক শেয়ার বা আইপিওর মাধ্যমে বাজার থেকে $75 বিলিয়ন মূলধন তুলে নেয় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পেছনে ফেলে সৌদি আরামকোকে। মধ্যপ্রাচ্যের তেল কোম্পানিটি থেকে 3 গুণ বেশি অর্থ সংগ্রহ করে মার্কিন এরোস্পেস কোম্পানি স্পেস এক্স। এর আগে প্রাথমিক শেয়ার বিক্রি করে সর্বোচ্চ মূলধন সংগ্রহের রেকর্ডটি ছিল বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর দখলে। 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে $25 বিলিয়ন সংগ্রহ করে জ্বালানি প্রতিষ্ঠানটি। সৌদি আরামকোর পরেই তালিকায় জায়গা করে নেয় চীনা ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। 2014 সালে তালিকাভুক্ত হয়ে যারা সংগ্রহ করেছিল প্রায় $22 বিলিয়ন। তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থান দখলে রেখেছে জাপানের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সফটব্যাংক কর্পোরেশন এবং চীনের কৃষি ব্যাংক, যাদের সংগ্রহকৃত মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে $21 ও $19.2 বিলিয়ন। অল্প ব্যবধানে ষষ্ঠ অবস্থান দখল করেছে আরেক চীনা আর্থিক প্রতিষ্ঠান আইসিবিসি। 2006 সালে তালিকাভুক্ত হয়ে যারা সংগ্রহ করেছিল $19.1 বিলিয়ন। $17.8 বিলিয়ন মূলধন সংগ্রহ করে সপ্তম অবস্থানে রয়েছে হংকং ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এআই গ্রুপ। প্রতিষ্ঠানটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। অষ্টম স্থানে রয়েছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ভিসা। নবম এবং দশম স্থানে রয়েছে জাপানি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এনটিটি ডোকোমো এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, যেখানে 2012 সালে তালিকাভুক্ত মেটার সংগ্রহ $16 বিলিয়ন। নুজহাত রাহনুমা, 71।
কলম্বিয়ার সমুদ্র সৈকতে ভেসে এসেছে টনের পর টন আবর্জনা। বসনিয়া নদীতে তৈরি হয়েছে ভাসমান বর্জ্যের পাহাড়, আর মেক্সিকোর উপকূলে ছড়িয়ে পড়েছে তেলের দূষণ। ওদিকে ভারতের যমুনা নদী ঢেকে গেছে বিষাক্ত ফেনায়। জলবায়ু পরিবর্তন আর অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও শিল্প দূষণের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রকৃতি এখন ঠিক এভাবেই চরম হুমকির মুখে। আরাফাত ইসলামের আরও একটি রিপোর্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক সামনে আসছে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ চিত্র। কলম্বিয়ার পর্যটন নগরী সান্তা মার্তার সমুদ্র সৈকত পরিণত হয়েছে যেন বিশাল এক ভাগাড়ে। ভারী বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের কারণে সমুদ্রে ভাসমান প্লাস্টিক, বোতল, টায়ার, আসবাবপত্র সহ নানা বর্জ্য জমেছে তীরে। সৈকতের বালুর নিচে পাওয়া গেছে মৃত কুকুরের দেহ, ছড়িয়ে ছিটিয়ে ছিল শিশুদের জুতাসহ নানা পরিত্যক্ত সামগ্রী। স্থানীয়দের মতে এটি প্রকৃতির নয়, মানুষের সৃষ্টি করা ভয়াবহ এক সংকট। একই ধরনের দৃশ্য দেখা গেছে বসনিয়া হার্জেগোভিনার ড্রিনা নদীতে। ভারী বৃষ্টি ও তুষার গলা পানিতে ভেসে এসেছে বিপুল পরিমাণ প্লাস্টিক ও গৃহস্থলী বর্জ্য। নদীর উপর তৈরি হয়েছে বিশাল ভাসমান আবর্জনার স্তূপ। অন্যদিকে মেক্সিকোর ভেরাক্রুজা উপকূলে তেল দূষণের প্রভাব পড়েছে মৎস্য ও পর্যটন খাতে। সৈকতে ভেসে এসেছে আলকাত্রার মতো তেল, মারা গেছে সামুদ্রিক প্রাণী, ক্ষতিগ্রস্ত হয়েছে জেলেদের জাল ও নৌকা। ইন্দোনেশিয়ার বালিতেও একই চিত্র। জনপ্রিয় কেদোঙ্গানান সমুদ্র সৈকতে ছড়িয়ে আছে প্লাস্টিক বোতল, কাঠ ও নানা ধরনের বর্জ্য। পর্যটক স্থানীয়রা প্রতিদিনই লড়াই করছেন আবর্জনার সঙ্গে। ভারতের রাজধানী দিল্লিতেও যমুনা নদীর উপর ভাসতে দেখা গেছে ঘন বিষাক্ত ফেনা। পরিবেশবিদদের মতে শিল্প কারখানার বর্জ্য ও অপরিশোধিত পয়ঃবর্জ্য নদীতে ফেলার কারণেই তৈরি হচ্ছে এই দূষণ। এদিকে যুদ্ধ ও শিল্প কার্যক্রম থেকেও বাড়ছে পরিবেশগত ঝুঁকি। রাশিয়ার তুয়াসপস বন্দরে ড্রোন হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রে। একইভাবে ইরানের খার্ক দ্বীপের কাছেও তেল দূষণের চিহ্ন ধরা পড়েছে। ওমান উপকূলে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী জাহাজ থেকেও জ্বালানি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দূষণ এখন আর একটি দেশের সমস্যা নয়, বরং রূপ নিয়েছে বৈশ্বিক সংকটে। সমুদ্র, নদী এবং বাতাসের মাধ্যমে এর প্রভাব ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সমস্যা মোকাবেলা কঠিন বলে মত বিশেষজ্ঞদের। আরাফাত ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।